আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নতুন করে বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। চিঠিতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। গেল ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে শুল্ক ছিল ১৫%। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের উন্নতির কথা বলে পুরো টেলিকম খাতকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশীয় কোম্পানিগুলো টিকতে পারবে না। এ বিষয়ে বিএনপি মহাসচিবের উদ্বেগ খতিয়ে দেখা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নীতিমালায় কাউকে বাদ দেওয়া হচ্ছে না জানিয়ে নানাভাবে দেশীয় বিনিয়োগকারীদের সুযোগ বাড়ানোর কথা জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক মোবাইল অপারেটর থেকে অন্য অপারেটরে কল সংযোগে কাজ করে দেশীয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। প্রতি সংযোগে তারা পায় 4 পয়সা করে। এর থেকে অর্ধেক দেয় বিটিআরসিকে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন টেলিকম নীতি বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে এসব প্রতিষ্ঠান। একটা কর্মসংস্থান যে মার্কেটে তৈরি হয়েছে, সেই কর্মসংস্থানটা নষ্ট হচ্ছে। দেশীয় উদ্যোক্তা আইসিএক্স, আইজিডব্লিউ, আইআইজি, এই 3টা ইন্ডাস্ট্রিতে যত আমার দেশীয় ছেলেরা কাজ করছে তারা জবলেস হচ্ছে। তার প্রেক্ষিতে আমি পাচ্ছি প্রান্তিক পর্যায়ে মূল্য কমে আসবে। নেভার ফরেন কোম্পানির পার্টিসিপেশন দেখা যাচ্ছে প্রতিটি সেক্টরেই রাখা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশীয় কোম্পানি এখানে সার্ভাইভ করা তো সম্ভবই না, এবং দেশীয় কোম্পানি ইভেন্চুয়ালি একটা কোম্পানিও দেশীয় কোম্পানি টিকতে পারবে না। এই প্রতিযোগিতা একটা অসম প্রতিযোগিতা, একটা বৈষম্যের শিকার আমরা। বিষয়টি নিয়ে সম্প্রতি বিএনপি মহাসচিব উদ্বেগ জানিয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। এদিকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী বিএনপি মহাসচিবের দাবির বিষয়টি প্রয়োজনে খতিয়ে দেখার আশ্বাস দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। আমরা সেই সংবাদ সম্মেলনে উঠে আসার যে বিষয়বস্তুগুলো সেটাও একেবারে মনোযোগ দিয়ে পড়েছি। সেখানেও যদি কিছু সংশোধন প্রয়োজন হয় আমরা করব। এ খাতের সিন্ডিকেট চক্র নতুন ব্যবসায়ীদের আসতে দিচ্ছে না বলেও জানান এই টেলিযোগাযোগ বিশেষজ্ঞ। এখানে অনেকগুলো দালাল শ্রেণীকে বসানো হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। এখন এতে সমস্যা হচ্ছে কি, আমরা যখন ডেটা প্রাইস কমাতে চাই বা ভয়েস প্রাইস কমাতে যাই, তখন এই যে ব্রোকার আছে, মাল্টি লেয়ার ব্রোকার, এই ব্রোকারদের হিস্সাটা দিতে হয়। নতুন পলিসিতে আমরা বলছি আমরা কারো লাইসেন্স কেড়ে নিব না। মধ্যস্বত্বভোগী যে লেয়ারটা আছে তার ন্যাচারাল লাইসেন্সের ন্যাচারাল লাইফ টাইম যখন শেষ হবে সে অটোমেটিক বাদ পড়ে যাবে। তখন তাকে নতুন বিনিয়োগ নিয়ে আসবে, নতুন লাইসেন্স রেজিমে যে 3টা স্তর আছে সেই 3টা স্তরের কোন একটা স্তরের লাইসেন্স নিয়ে সে ব্যবসা করবে। বিশেষ সহকারী বলেন, নতুন নীতিমালায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 4-5 কোটি টাকা খরচ করে 400 কোটি টাকার বেশি সেইখান থেকে আয় করছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জুলাই আন্দোলনের উত্তাল প্রতিটি ক্ষণ যেন স্মৃতিপটে এখনও দৃশ্যমান, ফিকে হয়নি এতটুকু। কোটা সংস্কারের দাবিতে 8 জুলাই ছিল বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিন। সড়ক, মহাসড়ক আর রেলপথ অবরোধ করে আন্দোলন করে হার না মানা শিক্ষার্থীরা। উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। কোটা প্রথার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রক্তাক্ত জুলাইয়ের উত্তাল দিনের কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ। 8 জুলাই ঠিক 1 বছর আগে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালনে দুপুরের পর থেকে রাস্তায় নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড হাতে তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। পুলিশ বিক্ষোভ মিছিল রুখতে এলে এতটুকু পিছু না হটে বীর দর্পের সামনে এগিয়ে যান তারা। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। এভাবেই আন্দোলনকারীদের সাহসী মনোবলে বিস্মিত হয় পুরো দেশ।
আন্দোলন সফল করতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হয় সেদিনই। রক্তে আগুন ধরানো জুলাই আন্দোলনের স্মৃতি পরম যত্নে বুকে লালন করে রেখেছেন বিপ্লবী ছাত্ররা। যখন দেখি যে আমার আশেপাশে সবাই নিজ উদ্যোগে যখন আন্দোলনে চলে আসতেছিল, তাহলে ওই টাইমে আসলে রুমে থাকা কোনোভাবেই পসিবল না। চোখ বন্ধ করলে প্রত্যেকটা দিন এই স্মৃতিগুলো খুবই উজ্জ্বলভাবে আমাদের চোখের সামনে আসে। মোটিভেশনের কথাটা যদি বলি, আমাদের মোরাল কখনো ডাউন হয় নাই, আমাদের মোরাল হাই ছিল। কারণ আমাদের দেখা গেল যে যখনই ওরা কোনো এগেইনস্ট কর্মসূচি দিত, ওইটা আরো পুনর্জীবিত করতো আমাদের। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দাবি আদায়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এদিন কোটা পদ্ধতি সংস্কার সহ 4 দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রংপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, গোপালগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি আদায়ে। মা চাচিরা হাঁড়িতে করে খাবার রান্না করে খিচুড়ি, ডাল যে যেভাবে পেরেছে আমাদের সাহায্য করেছে। আমাদের যে চাওয়াটা ছিল, যে পাওয়াটা ছিল, আমরা একটি স্বাধীন দেশ করব। আসলে উত্তপ্ত একটা পরিবেশ পরিস্থিতি ছিল, সেই মোমেন্টে আমরা এখানে আন্দোলন করেছিলাম। যদি আবারও কোনো শক্তি মানুষের অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টির চেষ্টা করে, তবে আবারও রুখে দাঁড়াবেন বিপ্লবী শিক্ষার্থীরা, এমনই প্রত্যয় তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর গুলিস্তানে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নোয়াখালীর ছেলে কামাল উদ্দিন জিহাদ। সন্তানের মৃত্যুর 1 বছর পার হলেও এখনও শহীদি মর্যাদা না পাওয়ায় ক্ষুব্ধ জিহাদের বাবা মা। মেলেনি তেমন কোনো আর্থিক সহযোগিতাও। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। পরিবারের হাল ধরতে রাজধানীতে যান নোয়াখালীর সেনবাগ উপজেলার তারাবাড়িয়া গ্রামের ছেলে কামাল উদ্দিন জিহাদ। কাজ দেন গুলিস্তানের একটি দোকানে। পরিবারের মুখে হাসি ফুটাতে গিয়ে গ্রামে আর ফেরা হয়নি তার। 2024 সালে স্বৈরাচার পতনের আন্দোলন চলাকালে 20 জুলাই পুলিশের ছোড়া টিয়ার শেল আর কাঁদানে গ্যাসের আঘাতে প্রাণ দিতে হয় তাকে। ছেলেকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মা রোজিনা আক্তার। বাবার আক্ষেপ, আবেদন করেও শহীদের মর্যাদা মেলেনি তার ছেলের। ঘটনাস্থলের মানুষজন ওকে হসপিটাল নিয়ে গেলে তাৎক্ষণিক ইমার্জেন্সিতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে জানতে পারি যে জুলাই আন্দোলনের আহত এবং নিহতদের যে তালিকাভুক্তিকরণ করতেছে, আমরা পরবর্তীতে ডিসি অফিসে এবং টিএনও অফিসের মাধ্যমে আবেদন করি। আমাদের আবেদনটি এখনো গৃহীত হয়নি। সাইদের মা বাপে কান্না করার লাগছে, আর মা বাপে রুত মারা গেছে। এরকম যদি আমার দিয়ে মারা যায়, ও নানু থেকে হাজারি করে কান্দব, ঠিক আল্লাহর কি হুকুম কি করে নিতি, ঠিক আমার ছেলে ওই জায়গা যাইয়ে এত কষ্ট করে জিয়েদের মানুষ করছি, জিয়েদের তো আমরা এরকম কান্দু। শহীদি মর্যাদা ও আর্থিক সাহায্য দিয়ে পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লোকজনেরা তারে মেডিকেল নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। ছেলেটা খুব ভালো ছিল, ছেলেটি খুবই ভদ্র এবং ভালো ছিল। এখন পর্যন্ত আবেদনের কোনো ফলাফল পাওয়া যায়নি। আমি আশা করি এই আবেদনটি যেন যথাযথভাবে গৃহীত করা হয়। শহীদের তালিকায় জিহাদের অন্তর্ভুক্তির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। আব্দুল হামিদ, RTV। নতুন সংবিধান রচনার মাধ্যমেই আগামী বাংলাদেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাত 11টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এনসিপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সংস্কার ও জুলাই সনদের বিরোধিতা করছে, কিন্তু সংস্কার ও জুলাই সনদ ছাড়া তারা কোনো নির্বাচন মেনে নেবেন না। এদিকে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠেরও কথা জানান নেতারা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ স্থানীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানই আমাদের অভিমুখ।
বরগুনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একদিনে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 18 বছরের এক তরুণী সহ 2 জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার SM মনিরুজ্জামান। বিভাগের 6 জেলায় নতুন করে আরও 154 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশালে ডেঙ্গুতে আক্রান্তের হার উদ্বেগজনক। তাই এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার তাগিদ দেন তিনি। এ বিষয়ে আরও জানাতে বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণ এবং জনসচেতনতার বিষয়টি আমাদের বিস্তারিত জানাবেন। যে সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে দিন দিন ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বেড়েই চলছে। কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরও সিটি কর্পোরেশন এবং জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে তারা কিন্তু বারবার মাইকিং করছেন এবং লিফলেট বিতরণ করছেন এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এরপরও কিন্তু সেরকম সচেতনতা দেখা যাচ্ছে না চট্টগ্রাম জনগণের বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে আসলে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কিন্তু সিটি কর্পোরেশন এলাকাগুলিতে বেশি। সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীকে বেশ কয়েকটি জোনে ভাগ করেছেন। লাল, নীল, হলুদ, সবুজ এই ধরনের কিছু মার্কিং করেছেন যেগুলো হটস্পট আছে সেই এলাকা তুলনায় এবছর কিন্তু আসলে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই পর্যন্ত চট্টগ্রামে চলতি বছর আক্রান্ত হয়েছেন 506 জন এবং এই শুধুমাত্র এই চলতি মাসের গত 7 দিনে আক্রান্ত হয়েছেন 61 জন এবং একই সাথে গত জুন মাসে আক্রান্ত হয়েছেন 176 জন, মে মাসে আক্রান্ত হয়েছেন 116 জন। আসলে বোঝা যাচ্ছে যে মে মাসের তুলনায় জুন মাসে অনেক বেশি এবং গতকাল পর্যন্ত যেহেতু 61 জন আক্রান্ত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে আরও আক্রান্ত হবেন। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন বড় ধরনের কোনো সমস্যা দেখা দিলে তারা সেটা মোকাবেলা করার জন্য। এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তহিদুল ইসলাম তিনি একটা বিষয় স্বীকার করেছেন, সেটি হচ্ছে যে কর্পোরেশনের পক্ষ থেকে যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলোর কার্যকারিতা নিয়ে যেহেতু জনগণ প্রশ্ন তুলেছেন, তিনিও স্বীকার করেছেন আসলে এগুলি বারবার যখন ছিটানো হচ্ছে সেটার কার্যকারিতা আর থাকে না। এবং একই সাথে তিনি বলেছেন তারা আমেরিকা থেকে কিছু ওষুধ আনতেছেন, সেই ওষুধগুলো আনার পরে তারা আসলে এগুলি ছিটাবে, তারপরে আসলে বুঝে যাবে যে আসলে চট্টগ্রামের ডেঙ্গুর প্রাদুর্ভাব কি পরিমাণ হয়, তখন তারা সেটার উপর ভিত্তি করে অন্য ব্যবস্থা নেবেন। একটা জরিপে দেখা গেছে চট্টগ্রামের বাসাবাড়িতে 36% বাসাবাড়িতে মশার লাভা পাওয়া যাচ্ছে এবং 37% খোসাতে কিন্তু মশার লাভা পাওয়া যাচ্ছে, যার কারণে আসলে মশার উৎপত্তির বেশি হচ্ছে বলে তারা মনে করেন। তবে এরপরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 5 মাসের একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছেন, তারা বিভিন্নভাবে কিন্তু আসলে এগুলি কার্যকর করে যেতেন। কিন্তু জনগণের অভিযোগ হচ্ছে যে আসলে যে কার্যক্রমগুলি তারা চালিয়ে যেতেন সেগুলি কিন্তু আসলে চোখে পড়ার মতো না, আর যদি চোখে পড়ার মতো হলো তাহলে কেন বা আসলে মশার উৎপত্তি বৃদ্ধি পাচ্ছে। এর সাথে সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু করোনার প্রাদুর্ভাবও বেড়ে চলছে। চট্টগ্রামে গতকালও আক্রান্ত হয়েছেন 2 জন এবং এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 180 জন এবং মৃত্যুবরণ করেছেন 7 জন। এই ছিল আমার কাছে ডেঙ্গু এবং করোনা নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। ভারী বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, বৃষ্টি ও জলাবদ্ধতার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, গতকাল রাত থেকে নোয়াখালীতে টানা বর্ষণ চলছে এবং ভোর রাত থেকে এই বর্ষণ কিন্তু প্রকট আকার ধারণ করে। এরপর থেকেই কিন্তু নোয়াখালী জেলা শহর মাইজদি সহ বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং বিভিন্ন অঞ্চলের কিন্তু সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বাড়িতে এবং অলিগলির সড়কগুলোতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একটি সড়ক। এই ধরনের সড়কে কিন্তু সাধারণত তেমন পানি উঠে না, কিন্তু এই টানা বর্ষণের ফলে কিন্তু এখানে কিন্তু সড়কে কিন্তু পানি উঠে গেছে এবং এই এলাকার অনেক বাড়িতেও কিন্তু পানি উঠে গেছে। রান্নাঘর এবং যাদের যে নিচু জায়গাতে যাদের বসতঘর রয়েছে সেখানেও কিন্তু অনেকের পানি উঠেছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে নোয়াখালীতে গত 24 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে
এছাড়া জেলা শহরের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে যে জেলা শহরেরও নোয়াখালী প্রেস ক্লাব সড়ক, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক সহ বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর নোয়াখালীর বাসিন্দাদের কিন্তু এখন সবচেয়ে বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে কিন্তু জলাবদ্ধতা। এখানে কিন্তু অল্প বৃষ্টিতেই কিন্তু জেলা শহরে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আমার কাছে এই ছিল নোয়াখালীর টানা বর্ষণ এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ছেলে আহত হয়েছে। সকাল 6:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চরিয়ার মাধ্যমপাড়া এলাকায় একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গা থানার আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। অসুস্থ বাবাকে ডাক্তার দেখাতে সলঙ্গা থেকে অটোরিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ছেলেরা। এদিকে ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 100, নিখোঁজ অনেকে। বড় ধরনের বিপর্যয়ের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবং তৃতীয় ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয়ের সর্বোচ্চটা দিতে প্রস্তুত মিরাজ বাহিনী। ম্যাচটি শুরু বেলা 3টায়। বিএনপিকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ। পুরনো ভবন ভেঙে নতুন করার দোহাই দিয়ে বিএনপি অফিস ভেঙে দিলেও নতুন ভবন হওয়ার পর সেখানে ঠাঁই দেয়নি বিএনপি অফিস। ফলে নারায়ণগঞ্জে গত 8 বছর অফিসবিহীন চলছে দেশের অন্যতম বৃহত্তম এ রাজনৈতিক দলের কার্যক্রম। জেলা ও মহানগরের শীর্ষ নেতারা বলছেন, সাংগঠনিকভাবে বিএনপিকে দুর্বল করতেই অফিস ভাঙা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। বিএনপির প্রতিষ্ঠা লগ্নে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য ছিলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন জেলার আব্দুল মতিন চৌধুরী। সর্বশেষ 2001 সালে জেলার 5টি আসনে জয় এবং মন্ত্রী পরিষদে যুক্ত ছিলেন আব্দুল মতিন চৌধুরী এবং অধ্যাপক রেজাউল করিম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে এ জেলার নেতাকর্মীদের রয়েছে সাহসী ভূমিকা। অথচ অনেকদিন ধরে এখানে নেই জেলা ও মহানগর বিএনপির কার্যালয়, যা নিয়ে ক্ষোভ রয়েছে দলের নেতাকর্মীদের মাঝে। বিএনপির কার্যালয় চাচ্ছি এই কারণে, সাধারণ মানুষ যাতে তাদের কথাগুলো বলতে পারে। পার্টি অফিস না থাকার ফলে মূল দলের যেই সিনিয়ররা আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদের সান্নিধ্য পাচ্ছি না। বিএনপি নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, সাংগঠনিকভাবে যাতে কাজ করতে না পারে, এই জন্য তারা সেই তৎকালীন সময় সাইমস্তান নিয়েছিলেন একভাবে, উনি নিয়েছিলেন ওনার মতো করে। সেটা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আমরা আশা করি যে খুব শীঘ্রই ওই জায়গাটা উদ্ধার করা যায়। শহরের প্রাণকেন্দ্রে বিনোদন সুপার মার্কেটে দোতলায় ছিল বিএনপি কার্যালয়। 2017 সালে সিটি কর্পোরেশন ওই মার্কেটের ভবন ভেঙে বহুতল ভবন করে। নতুন ভবনে বিএনপি অফিস করার আশ্বাস দিলেও সেই কথা রাখেননি তৎকালীন সিটি মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভি। কিছুটা তো সাংগঠনিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত থেকে আমরা বিকল্প পথে আমরা পুষিয়ে নিচ্ছি। তৎকালীন মেয়র সেলিনা হায়াত আইভি বিএনপির সাথে সে বেমানি করছে, কারণ এই পার্টি অফিসটাকে মূলা ঝুলাইয়া সে তার নির্বাচনী বৈতরী অনেক সময় পার হয়েছে। অচিরেই কোনো স্থায়ী জায়গায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অফিস হবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। আবরার মাহি, RTV। সরকারি বিভিন্ন দপ্তরে পার্ট টাইম চাকরির সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। যেসব পদে স্থায়ী নিয়োগের দরকার হয় না, সেসব পদেই শিক্ষার্থীরা কাজের সুযোগ পাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি তার ফেসবুক পেজে এ তথ্য জানান। পোস্টে বলা হয়, পার্ট টাইম নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতাও আসবে। এর আগে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিভিন্ন উন্নত দেশের মতো 5 আগস্টের পরে ট্রাফিক পুলিশের
বিশেষ সহায়ক হিসেবে প্রায় 1000 শিক্ষার্থীকে পার্ট টাইম চাকরির সুযোগ দেওয়া হয়েছে। এই পথ ধরেই সরকারের বিভিন্ন অফিসে পার্ট টাইম চাকরিতে নিয়োগ পেতে পারে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। প্রবল বৃষ্টির ফলে গেল শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরের গুয়াদালুপে নদীর পানি বেড়ে এই বন্যা হয়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। সেখানে শিশুসহ অর্ধশতাধিক মানুষ প্রাণ হারায়। প্লাবিত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া ক্রাভিস, বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। এ বন্যাকে বড় ধরনের বিপর্যয় বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন তিনি। সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। টেস্টে সিরিজ পরাজয়ের পর ওয়ানডেতেও হার দিয়ে শুরু হয় মিরাজ শান্তদের। তবে অনেক নাটকীয়তার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ সমতা এনেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত মিরাজ বাহিনী। তবে 2 ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় দুশ্চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। সিরিজ জিততে ব্যাটিংয়ে তাই বাড়তি মনোযোগ টাইগারদের। এদিকে সিরিজ জয়ের বাড়তি চাপ নয়, বরং নিজেদের স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে চায় শ্রীলঙ্কা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।